কোচিং শেষে বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পিছন থেকে কারো গম্ভীর আওয়াজ শুনে থেমে যাই, কারণ আমি জানি সে কে। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো তার কণ্ঠ শুনে, কারণ সে আর কেউ না, জাঙ্কুক ভাইয়া। আমি ভয়ে ভয়ে ঢোক গেলে পিছনে ফিরে তাকিয়ে দেখি সে বাইকে হেলান দিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার কাছে এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে যেতে লাগে। আমি শুধু আশেপাশে মাথা ঘুরিয়ে দেখছি কেউ দেখছে কিনা। স্কুলের সামনে এত লোক, কিন্তু ওনার কোনো দিকে কোনো কিছু পরোয়া নেই। মানুষ এতটা বেপরোয়া কী করে হয়? উনি বাইকে ওঠে গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে বলে, বাইকে ওঠ। আমি বলেছি বাইকে উঠতে। উঠবি নাকি কোলে করে উঠাবো? ধমকের সুরে উনি বললেন। আমি ওনার ভয়ে তাড়াতাড়ি করে উঠে বসি। তার কথা না শুনে না জানি আবার সেদিনের মতো থাপ্পড় না বসিয়ে দেয়। উনি হঠাৎ বাইক ব্রেক মারায় আমার হাত ওনার কাঁধে চলে যায়। হয়তো ইচ্ছে করে করেছে। বেশ কিছু সময় পর বাইক এক নিরিবিলি রাস্তায় থামে। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি ঘর নেই, একদম থমথমে পরিবেশ। চারদিক স্তব্ধ। সন্ধ্যার সময় চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। আমার বুক ভয়ে ধড়ফড় করছে, না জানি আবার কি করে, আমাকে মেরে আবার গুম করে দেবে না তো। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ওনার ডাকে হুঁশ ফিরে। উনি রাগী গম্ভীর গলায় বলে ওঠে, বাইক থেকে নাম। আমি এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথে বাইক থেকে নেমে পড়ি। আমি নিচের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ তিনি আমার দিকে এগোতে লাগে। আমি ভয়ে ভয়ে পেছাতে লাগি। আস্তে আস্তে উনি আমাকে বাইকের সাথে চেপে ধরে আমার দু হাতে রেখে আমার দিকে মুখ এগিয়ে গম্ভীর গলায় বলে, তোমার সমস্যাটা কি বলো? আমার কথা কি তুমি বোঝো না নাকি বুঝতে চাও না? কোনটা বলো তো? কতবার বলেছি বাড়ি থেকে বোরকা আর নিকাব পরে বের হবে, কিন্তু তুমি কি তা শুনেছো? আমি মাথা নাড়িয়ে উত্তরে না বললাম। উনি আবার দাঁতে দাঁত চেপে বলল, ওড়নাটা কি গলায় ঝুলানোর জন্য নাকি শরীর ঢাকার জন্য? সেদিনের থাপ্পড়টা কি ভুলে গেছো? ওনার কথা শুনে আমি তাড়াতাড়ি করে নিজের শরীরে ওড়নাটা জড়িয়ে নিলাম। না জানি আবার কখন কানের নিচে বসিয়ে দেয়। তারপর উনি আমার মুখটা চেপে ধরে উঁচু করে চোখে চোখ রেখে বলে, গত 2 দিন কোথায় ছিলে? না বারান্দায় এসেছো, না বাড়ি থেকে বের হয়েছো। আমাকে জ্বালাতন করতে ভালো লাগে? ভাব নিচ্ছিলে, রাগ দেখাচ্ছিলে। সেদিনের থাপ্পড় কি আমি তোমাকে শখে মেরেছি, নাকি নিজের দোষে তা খেয়েছো? আমার ওনার কথা বেশ রাগ হয়, তাই রেগে বলতে লাগি, আমার কোনো দোষ ছিল না। আর আমি যেইভাবে ওনা নেই না কেন তাতে আপনার কি? আপনি আমার কে হন? বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, নাকি আমার কোনো আত্মীয়? কেন এভাবে বারবার আমার উপর নিজের অধিকার খাটাতে আসেন? কে হন আপনি আমার? আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার কোনো কথা শুনবো না। আমি আর কিছু বলতে পারলাম না। তার আগে দিয়ে আমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিয়েছে আর খুব জোরে জোরে সেখানে ঠোঁট দ্বারা কামড় দিচ্ছে। আমি পুরো স্তব্ধ হয়ে যাই তার এমন ব্যবহারে। উনি এটা কি করছেন? বেশ কিছু সময় এভাবে তার ঠোঁট দ্বারা আমার ঠোঁট গ্রাস করে যায়। প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু তিনি আমার ঠোঁট ছাড়ছে না। ব্যথায় আমার চোখ থেকে গাল বেয়ে পানি ঝরতে লাগে, কিন্তু তার সেদিকে কোনো খেয়ালই নেই। সে নিজের মতো করে চুমু দিয়ে যাচ্ছে। বেশ কিছু সময় পর উনি আমাকে ছেড়ে দেয়। উনি আমাকে ছেড়ে মুখ ঘুরিয়ে বড় বড় শ্বাস নিতে লাগে। আমি কান্না করতে করতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি। কিছু সময় পর উনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর আমার 2 গাল 2 হাতে রেখে আমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখের পানি মুছে নাকে নাক ঘষে বলতে লাগলো, আই এম সরি, আই এম সো সরি। আমি কন্ট্রোললেস হয়ে গেছিলাম। কেন এমন আমাকে রাগিয়ে দাও যে আমি আমার নিজের আয়ত্তে থাকি না আর তোমাকে বারবার আঘাত করে ফেলি? আমাকে এভাবে রাগানো মোটেও তোমার ঠিক হয়নি। বলি আমার চোখের পানি মুছে দিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে আমার ফোলা ঠোঁটে হাত বোলাতে বোলাতে আলতো স্বরে বলে ওঠে, তুমি আমার কাছে কি তা তোমার ধারণা নেই। তোমার সাথে আমার সম্পর্কটা খুব গভীর। তোমার কাছে আসার জন্য, তোমার খেয়াল রাখার জন্য আমার কোনো সম্পর্কের নামের প্রয়োজন নেই। আর অধিকারের কথা বলছিলে তো, তোমার উপর যদি আমার কোনো অধিকার না থাকে তাহলে দুনিয়ার আর কার কোনো অধিকার নেই। তোমার উপর সব অধিকার শুধু আমার। মাইন্ডেড?
ওনার কথা শেষ হতেই আমি আলতো করে নিজের চোখ খুলি, সামনে তাকিয়ে দেখি উনি আমার দিকে তার মাতাল চাহনিতে তাকিয়ে আছে। আমি তার চাহনিকে উপেক্ষা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমি আমি বাসায় যাব। আমার কথায় যেন ওনার ধ্যান জ্ঞান ভাঙে। উনি আর কিছু না বলে আমার সামনে থেকে উঠে বাইকে বসে শান্ত স্বরে বলে ওঠে, ওঠো। আমি কোনো কথা না বাড়িয়ে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছনে বসি। আমাকে দূরে বসতে দেখে আবারও শান্ত স্বরে বলে, শক্ত করে ধরে বসো, না হলে পড়ে যাবে। আমি কাঁপা কাঁপা হাতে পিছন থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরি, কারণ আমি তার রাগের আবার সম্মুখীন হতে চাই না। বাসার সামনে উনি বাইক থামাতেই আমি তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরি। উনি পেছন থেকে আমার হাত ধরে আটকিয়ে আমাকে তার কাছে টেনে নেয়। আমি আশেপাশে দেখতে লাগে, চারিদিকে অন্ধকার নেমে গেছে, তাই কিছু বোঝা যাচ্ছে না। উনি আলতো করে আমার থুতনি উঁচু করে আমার সামনে লং লেয়ার করে কাটা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, তুমি আমার সম্পদ। আমি চাই না আমার সম্পদের দিকে কারো নজর পড়ুক। কাল থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বোরকা আর নিকাব পরে বের হবে। আমি চোখ বন্ধ করে শুধু মাথা ঝাঁকালাম। তারপর উনি আমার হাত ছেড়ে দিতেই আমি বাড়ির ভিতরে দৌড় দেই, সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দেই। তারপর বেডে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে তার সাথে প্রথম দেখার কথা ভাবতে থাকি। বাবার চাকরির জন্য ছোট থেকে ঢাকার বাইরে থাকা হয়েছে, কিন্তু হঠাৎ আমি যখন ক্লাস 8-এ পড়ি বাবার পোস্টিং ঢাকায় হয়ে যায়, তাই দাদু বাসায় মানে ঢাকায় চলে আসি। এখানে জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে থাকি। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন জাঙ্কুক ভাইয়া নামের ঝড় আমার জীবনে প্রবেশ করে। দাদু বাড়িতে আসার পর দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। এখানে আসার কিছুদিনের মধ্যেই সবার সাথে আর পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেই। কিছুদিন পর পাশের বাসার আপুর বিয়ে ঠিক হয়। আমাদের ইনভাইট করে, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাই আপুর জোরাজুরিতে হলুদের ফাংশনে যাই। কিন্তু সেই হলুদের ফাংশনে যাওয়াই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। সেদিন হলুদের ফাংশনে হলুদ নিয়ে যখন দুষ্টামি করছিলাম, হঠাৎ দুষ্টামির ছলে আমার কাজিনকে হলুদ লাগাতে গিয়ে কারো সাথে ধাক্কা খায়, আর হলুদের বাটি তার গায়ে পড়ে যায়। তার পুরো গায়ে হলুদ দিয়ে মেখে যায়। আমি ভয়ে নিজের পিট চোখে তাকিয়ে দেখি আমার সামনে বেশ লম্বা সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। সে তার গভীর চোখে শান্ত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চোখ বন্ধ করে সরি বলে দৌড় দিয়ে আপুর কাছে চলে আসি। আপুকে জিজ্ঞাসা করলে আপুর কাছে জানতে পারি উনি আমাদের পাশের বাসার এমপি আঙ্কেলের একমাত্র ছেলে, যে কিছুদিন আগে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সেদিনের মতো তার সাথে আর দেখা হয় না। আমি তার ভয়ে বাড়িতে চলে আসি। পরের দিন বিয়েতে তার চোখের আড়ালে থাকার চেষ্টা করি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার সাথেও সেদিন তাই হয়েছিল। সেদিন যা হয়েছিল পুরোটা আমার কল্পনার বাইরে ছিল। আমি ভাবিনি এমন কিছু হবে। সেদিন জাঙ্কুক ভাইয়ের থেকে পালানোর জন্য, তার চোখে না পড়ার জন্য সবার আড়ালে থাকি। কিন্তু আপুর দেবর ভাইয়া কিছুতেই পিছু ছাড়ছিল না, বারবার বিরক্ত করে যাচ্ছিল। আমি তাকে বারবার ওয়ার্নিং করে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথা কানে নেয়নি। তাই আমি সব কিছুর পিছু ছাড়াতে ছাদে এসে পড়ি, কিন্তু তিনি আমার পিছু নিয়ে ছাদে চলে আসে। পুরো ছাদ খালি ছিল, চারদিকে অন্ধকার ছিল। উনি আমার কাছে এসে বারবার আমার গালে চুলে নিজের হাত রাখছিল আর আমাকে বোঝানোর চেষ্টা করছিল যাতে তার সাথে রিলেশনে যাই, কিন্তু তার স্পর্শে বারবার আমার গা গুলিয়ে আসছিল, ঘৃণ ঘৃণ লাগছিল। আমি বারবার তার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু সে আমার কথা কানে নিচ্ছিল না। হুট করে সে আমার হাত ধরে ফেলে। আমি কান্না করে বলি, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু সে নাছোড়বান্দা আমাকে হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কিন্তু হঠাৎ কোনো কিছু পড়ার শব্দে তাকিয়ে দেখি সাইনু ভাইয়া নিচে পড়ে আছে আর জাঙ্কুক ভাইয়া তাকে ইচ্ছে মতো মারছে। আমি তার রাগ দেখে পুরোই অবাক। সে ভয়ঙ্কর রেগে আছে, যেন তার কাছের জিনিসে কেউ নজর দিয়েছে। আমি সাইনু ভাইয়ের দিকে তাকিয়ে দেখি তার অবস্থা করুণ। তাই জাঙ্কুক ভাইয়ের কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করতে লাগি। আমি জড়িয়ে ধরতে সে থেমে যায়
আর এই সুযোগে সাইনু ভাইয়া উঠে চলে যায়। জাঙ্কুক ভাইয়া বড় বড় শ্বাস নিতে লাগে। রেগে রেগে আমার দিকে নিজের ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। উনি চলে যেতেই আমি আমাদের বাসায় চলে আসি। 2 দিন আর বাড়ি থেকে বের হই না। 3 দিনের দিন আরও অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে স্কুলে যাই। স্কুল ছুটির পর দেখি স্কুলের গেটের সামনে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে। কি যেন দেখছে। তারা কি দেখছে তা দেখতে আমি তাদের সামনে যাই। গিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া বাইকের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে, আর তার দিকে সবাই নজর দিয়ে রয়েছে। সহজ কথা বলতে গেলে ওনাকে দেখে সবাই গিলে খাচ্ছে। পাশে জাঙ্কুক ভাইয়ার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আমি ওনাকে এখানে দেখে বেশ ঘাবড়িয়ে যাই। যদি সেদিনের জন্য বকা দেয় তাই তাড়াতাড়ি করে হাঁটা শুরু করি। সেদিন আমাকে সে পিছন থেকে বেশ কয়েকবার ডাকে, আমি সাড়া না দিয়েই পালাই। এরপর থেকে এসব ওনার রেগুলার রুটিন হয়ে গিয়েছিল। প্রতিদিন ছুটির শেষে রুটিন মাফিক এখানে দেখতাম। কেমন যেন মাতাল চাহনিতে তাকিয়ে থাকতো, আর আমি ওনাকে দেখা মাত্রই ভয়ে পালাতাম। এভাবেই দিন চলতে লাগে। আস্তে আস্তে উনি আমার উপর নিজের জোর খাটাতে লাগে, অধিকার বিস্তার করতে লাগে। সেদিন তো গলায় ওনা নিয়েছি, আমাকে থাপ্পড় দিয়ে দেয়। বুঝি না উনি আমার উপর এত কিসের অধিকার খাটায়। সেদিন তো আমার জন্য কিছু রুলসও তৈরি করে দিয়েছে, যেমন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসতে হবে। কোনো খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফ্রেন্ড টাইপের ভাইয়ে থাকা চলবে না। কোনো ছেলে ফ্রেন্ড থাকা চলবে না। এমনকি ক্লাসের কোনো ছেলের সাথে কথা বলাও চলবে না। আর এই সব রুলস বানানোর সাথে সাথে এটা বলে দিয়েছে, না শুনলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিবে। সেদিন ওনার একটা থাপ্পড়ই শিক্ষা হয়ে গেছে। আর খেতে চাই না। কবে যে তার অত্যাচার থেকে মুক্তি পাবো, এসব ভাবতে ভাবতে ঘুমের দেশে পাই দিলাম। সকালে ঘড়িতে অ্যালার্ম বাজতেই উঠে পড়ি। ফ্রেশ হয়ে বারান্দায় চলে যাই। গিয়ে দেখি উনি ওনার রুমের বারান্দায় দাঁড়িয়ে এক্সারসাইজ করছে। বেশ ভালোই লাগছে। তার মধ্যে কেমন জানি হিরো হিরো একটা ভাব আছে, যদিও সে রাগী। এসব ভাবতে ভাবতে সামনে ওনার দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনার চোখাচোখি হতে উনি ওনার ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি খবর? আমি ভদ্রভাবে মাথা নাড়িয়ে কিছু না বলে রুমের দিকে যেতে নিলেই উনি আমার দিকে তাকিয়ে চোখ গরম করে, আর আমি থেমে যাই। উনি বারান্দার রেলিংয়ের কাছে এসে রেলিংয়ে নিজের 2 হাত রেখে ভর দিয়ে আমার দিকে তাকিয়ে কফির মগে চুমু দেয়। কফি শেষ হতে উনি আমাকে ইশারায় যেতে বললে আমি চলে আসি। এটা নতুন কিছু না, প্রতিদিনের কাজ এটা। উনি চায় ওনার সকাল আমাকে দিয়ে শুরু হোক, কিন্তু কেন তার উত্তর পায়নি। আর না সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগে। উনি আগের থেকে একটু বদলায়নি, আগের মতোই নিজের অধিকার খাটিয়ে আসছে। একদিন স্কুলের ফাংশনে নাচের জন্য প্র্যাকটিস করছিলাম। স্যার ম্যাম আমার সাথে ছেলে পার্টনার চুজ করে দেয়। আমি প্রথমে না করলেও বান্ধবীদের রিকোয়েস্টে রাজি হয়ে যাই। আমি প্র্যাকটিস করছিলাম, হঠাৎ কেউ নাচের মধ্যে আমাকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। আমি নিচে পড়ে যাই। সামনের দিকে তাকাতেই দেখি জাঙ্কুক ভাই। মনে হচ্ছে সরাসরি অফিস থেকে এসেছে। আমার দিকে তার রাগী দৃষ্টি নিক্ষেপ করছে। ভয়ঙ্করভাবে রেগে আছে দেখে মনে হচ্ছে কোনো সিংহ বন থেকে এসেছে। আমি নিচে পড়ে আছি। অজান্তেই আমার চোখ পেয়ে অজস্র পানি ঝরছে অভিমানে। ছেলেদের সাথে ঘাসাঘাসি করতে তোর খুব ভালো লাগে তাই না? আজ মজা দেখাচ্ছি তোকে। বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। আমি তো। উনি আর কিছু বলতে দিল না আমাকে। নিচ থেকে উঠিয়ে টানতে টানতে গাড়িতে বসায়। তারপর বাড়ির সামনে গাড়ি থামাতেই আমি কান্না করতে করতে চলে যাই। আজ আমি ওনার ব্যবহারে বেশ আঘাত পেয়েছি। উনি আজ সবার সামনে আমাকে অপমান করেছে। বাড়ি ফিরে গালে হাত দিয়ে দেখি 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আমি সেদিনের মতো রুম থেকে বের হই না। মা বেশ কয়েকবার ডেকে গেছে, কিন্তু তারপরও বের হয়নি। জাঙ্কুক ভাইয়ার এমন আচরণের কথা কারোই অজানা থাকেনি, কারণ স্কুলের ম্যাম আমাদের বাসায় এবং তাদের বাসায় জানিয়ে দিয়েছে আমাকে সবার সামনে ছোট হতে হয়েছে ওনার এমন বেপরোয়া কাজকর্মের জন্য। পরের দিন সকালে দরজা খুলতেই দেখি ড্রয়িং রুমে জাঙ্কুক ভাই আর তার বাবা মা
বসার সাথে আমাদের বাড়ির সবাই রয়েছে। আমি ওনার বাবা মাকে সালাম দিয়ে ঘরে ফিরে আসি। জানি না সেদিন ওনাদের মধ্যে কী কথা হয়, কারণ সেদিন আমি আমার নিজের রুম থেকে বের হই না। সন্ধ্যায় যখন ছাদে কাপড় আনতে গেলাম, সেই সময় হঠাৎ কেউ অন্ধকারে আমাকে সিঁড়ির রুমে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি ভয়ে চিৎকার দিতে নিলে সে আমার মুখ চেপে ধরে। আমি উপরের দিকে তাকাতেই আবছা আলোতে দেখি জাঙ্কুক ভাইয়া। সে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখ ছলছল করছে। আমি কিছু বলবো তার আগে উনি আমার যে গালে থাপ্পড় দেয়, সে গালে নিজের ওষ্ঠের ছোঁয়া দিতে লাগে আর বারবার মাতাল কণ্ঠে সরি বলতে লাগে। আমি পুরো বরফ হয়ে যাই, চোখ খিচে বন্ধ করে ফেলি। আমার বুক ধুকপুক করছে, শরীর কাঁপছে, কিন্তু উনি অনবরত স্পর্শ দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে উনি আমার গলায় নেমে আসে। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। আমার সাথে কি হচ্ছিল সত্যি কিছু বুঝতে পারছিলাম না, পুরো যেন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেদিন তার বলা প্রত্যেকটা কথায় ঘুরে চলে গিয়েছিলাম, কেন জানি না, কিন্তু সেদিনের জন্য মনে কিছু অনুভূতি হয়েছিল। যখন তার বুকে মাথা রেখেছিলাম সে সময় মনে হচ্ছিল এই সময়টাকে ধরে রাখি। সেদিন তার বলা শেষ কথা ছিল, তোমাকে পাবার জন্য তোমার থেকে দূরে যাচ্ছি, ফিরে সারা জীবনের জন্য তোমাকে নিজের করব। সেদিন তার মুখে এই কথা শুনে তার বুক থেকে মাথা তুলে তার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়েছিলাম, কারণ তার কথার অর্থ আমি বুঝে উঠতে পারিনি। যাওয়ার আগে আমার কপালে গভীর চুমু দিয়ে বলেছিল, নিজের খেয়াল রেখো। সেদিন তার প্রত্যেকটা আচরণ কথায় অবাক হয়েছিলাম, শুধু কারণ যার চোখে সবসময় রাগ দেখেছি সেদিন তার চোখে কষ্ট দেখেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার কাজিন জেনির কাছে জানতে পারি উনি গত রাতে দেশ ছেড়ে চলে গেছে। আমি তা শোনা মাত্রই বারান্দায় চলে যাই। বারান্দায় যেয়ে দেখি বারান্দা খালি, কেউ নেই, বারান্দার দরজা আটকানো। সেদিন কেন যেন বুকে তীব্র যন্ত্রণার অনুভূতি হয়েছিল। বুকের অসহ্য যন্ত্রণায় চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল পানি। তার জন্য সেদিন কান্না করেছি, কেন করেছি তা নিজের অজানা ছিল। তার প্রতি খুব অভিমান হচ্ছিল। বেশ কিছুদিন এভাবে কেটে যায়। প্রত্যেকটা সময় তার ভাবনায় কাটিয়ে দিতাম, না চাইতেও তার ভাবনায় ডুবে থাকতাম। তাই এক সময় ডিসাইড করি তার ভাবনা থেকে দূরে থাকবো। তাই দূরে থাকার জন্য নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কারণ তার কিছুদিন পরে ছিল আমার এক্সাম। তাই নিজেকে ব্যস্ত করে রাখার সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু এত কিছুর পরও তার ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে পারিনি। তার প্রত্যেকটা স্মৃতি আমাকে তাড়া করতো। তার অনুপস্থিতিতে তার তৈরি করা প্রত্যেকটা রুলস মেনে গেছি। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়া, বোরকা নিকাব পরে বাড়ি থেকে বের হওয়া, কোনো ছেলের সাথে কথা না বলা, সব কিছু যেন আমার অভ্যাস হয়ে গিয়েছিল। তার প্রত্যেকটা আদেশ আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আজ 3টি বছর কেটে গেল। এই 3 বছরে না তার সাথে কোনো কথা হয়েছে, না যোগাযোগ হয়েছে। তার প্রতি খুব অভিমান জমেছিল। সে কিভাবে 3টি বছর আমার সাথে যোগাযোগ না করে থাকলো। সেদিন তার প্রতি নিজের অনুভূতিগুলো না বুঝলেও এই 3 বছরে ঠিকই বুঝতে পেরেছি। এই 3 বছরে তার থেকে দূরে থেকে তার প্রতি নিজের ভালোবাসাটা অনুভব করতে পেরেছি। বুঝতে পেরেছি তার প্রত্যেকটা রাগের আড়ালে ছিল আমার প্রতি তার ভালোবাসা আর চিন্তা। তার নামের পেছন এখন আর ভাইয়া লাগাতে ইচ্ছে করে না, তার নাম ধরে ডাকতেই ভালো লাগে। এখন শুধু তার ফিরে আসার অপেক্ষায় আছি। এবার সে ফিরলে তাকে নিজের মনের কথা জানিয়ে দিব, কিন্তু তার আগে তাকে খুব করে বকে দিব, কারণ তার প্রতি আমার বেশ অভিমান জমে আছে। সে কি করে 3টি বছর কাটিয়ে দিল এসব ভাবছি আর আয়নার সামনে বসে রেডি হচ্ছি। আজ নিজেকে অন্যরকম করে তৈরি করছি, কারণ আজ সে দেশে ফিরবে। গাড়ির হর্ন বাজাতে আমার ধ্যান ভাঙে। কপালে কালো টিপটা লাগিয়ে বেডের উপর থেকে লাল ওড়নাটা শরীরে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিলাম। না, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তারপর বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি গাড়ি ওনাদের বাড়ির গেটে ঢুকেছে। আমার বুক ধুকভুক করছে, কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। ওনাকে গাড়ি থেকে নামতে দেখে অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে। পরনে কালো জ্যাকেট, কালো জিন্স, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, সব মিলিয়ে খুব হ্যান্ডসাম লাগছে।
তার প্রতি আরেক দফা ক্রাশ খেয়েছি। আমি বারান্দা থেকে ওনার দিকে তাকিয়ে আছি যে কখন সে আমার দিকে তাকাবে, কিন্তু উনি আমার দিকে না তাকিয়ে না দেখার ভান করে ঘরে চলে গেল। তার এমন ব্যবহারে বেশ অবাক হই। আমি ওনাকে দেখার জন্য এতটা সময় অপেক্ষা করলাম, অথচ সে আমাকে দেখেও না দেখার মতো চলে গেল। তারপর নিজের মনকে কোনো রকম সান্ত্বনা দিয়ে রুমে চলে গেলাম। মনকে সান্ত্বনা দিলেও মনের অস্থিরতাটা কমাতে পারছিলাম না। সেদিন কিছু সময় পর পর বারান্দায় যাই তাকে দেখার জন্য, কিন্তু সেদিন একবারের জন্য সে বারান্দায় আসেনি। কোনোভাবে সেদিনটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাসের মতো বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে দেখি সে এক্সারসাইজ করছে। আমি তার দিকে আর চোখে বারবার তাকাচ্ছি, কিন্তু সে আমাকে দেখে এমন রিয়েক্ট করলো যে সে আমাকে চিনিই না। আমি আরও 1 ঘন্টার মতো বারান্দায় রইলাম। উনি এর মধ্যে একবারও আমার দিকে তাকালো না পর্যন্ত। পরে নিজের রুমে চলে আসলাম। আমাকে এভাবে ইগনোর করার কারণ খুঁজে পাচ্ছিলাম না। সেদিন বিকেলে তাদের বাড়িতে যাই আম্মু সাথে করে নিয়ে যায়। আমিও এমন একটা সুযোগের অপেক্ষায় করছিলাম। ওনাদের বাড়িতে গেলে আন্টি আমাকে উপরের রুমে পাঠায় বাড়ি ঘুরে দেখতে। আম্মু আর আন্টি গল্প করছিল নিচে। আমি আস্তে আস্তে উপরের রুমের দিকে যেতেই সেখানে হাসির শব্দ শুনতে পাই। সেদিকে এগিয়ে যাই। গিয়ে যা দেখি তা দেখে আমার চোখ কপালে উঠে যায়। জাঙ্কুকের সাথে একটা মেয়ে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। তা দেখে কেমন যেন আমার বুক মোচড় দিয়ে উঠল। প্রচণ্ড কষ্ট অনুভব হলো, হয়তো হিংসায়। নিজের ভালোবাসার মানুষের সাথে এভাবে অন্য কাউকে দেখলে হিংসা হবারই কথা। আমার হচ্ছিল। আমি সেখান থেকে চলে আসি নিচে। সেদিন বাসায় এসে খুব কান্না করি। সেদিনও আর নিজের রুম থেকে বের হই না। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হই। বাড়ি থেকে বের হতেই দেখি জাঙ্কুকের কালকে সেই মেয়েটার সাথে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছে। তাদের দুজনকে একসাথে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। আমি রেগে চোখ ঘুরিয়ে ফেলি। তারপর অটো ডেকে তার মধ্যে উঠে চলে যাই। সেদিন সারাদিন রাগে শরীর কাঁপে। সেদিন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসি। এসে নিজের রুমে ঘুমিয়ে যাই। সেদিন আর বারান্দায় যাই না। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই দেখি প্রতিবেশী আন্টি বসে আম্মুর সাথে কথা বলছে। আমি কিচেনে গিয়ে চা আর নাস্তা নিয়ে আন্টির পাশে বসি। আন্টি আমাকে দেখে কুশল বিনিময় করে, তারপর আম্মুর দিকে তাকিয়ে বলে, জানেন ভাবি, ওই যে এমপির ছেলে জাঙ্কুক আছে না, তার বিয়ে ঠিক হয়েছে। মেয়ে নাকি তাদের আত্মীয়। আজ সকালে মেয়েকে নিয়ে গাড়ি করে কোথায় যেন যাচ্ছে। আমি শুনে স্তব্ধ হয়ে যাই। আমার হাত থেকে চিনির চামচটা পড়ে যায়। আন্টি আমার দিকে তাকিয়ে বলে, তে তুমিও তো দেখেছো সকালে ভার্সিটিতে যাওয়ার সময়, তাই না? আমি শুধু মাথা নাড়ালাম। তারপর উঠে রুমে চলে যাই। সেদিন সারা রাত এসব ভেবে কান্না করে গেছি। সে যদি আমাকে ইগনোরই করবে তাহলে আমাকে কেন 3টি বছর অপেক্ষা করালো? ভোর রাতের দিকে সিদ্ধান্ত নিই যে আমি তার কথা ভাববো না, নতুন করে নিজের জীবন শুরু করব। আমি সাইনো ভাইয়াকে হ্যাঁ বলবো। সে বারবার আমার কাছে প্রেম নিবেদন করেছে। আমি বারবারই তাকে ফিরিয়ে দিয়েছি শুধু জাঙ্কুককে ভালোবেসে। কিন্তু যেহেতু জাঙ্কুক আমাকে ভালোবাসে না, অন্য কাউকে বিয়ে করছে, তাহলে আমি কেন পিছিয়ে থাকব? আমি কালই সাইনোকে আসতে বলবো। যেই ভাবনা সেই কাজ। সকাল 6টায় সাইনো ভাইয়াকে তার বাড়ির মানুষ নিয়ে আসতে বললাম বিয়ের জন্য। আমি বলতে সে রাজি হয়ে যায়, যেন এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল সে। ব্রেকফাস্ট টেবিলে আব্বুকে সরাসরি জানাই আমি সাইনোকে বিয়ে করছি। আব্বু আম্মু কিছু বলতে চাইলে তাদের এই বলে থামিয়ে দেই যে যদি তারা রাজি না হয় তাহলে আমি নিজের বড় ক্ষতি করে বসবো। এই হুমকিতে তারা সাইনোর সাথে আমার বিয়ের জন্য রাজি হয়ে যায়। সেদিন রাগের বসে কি করছিলাম তা নিজেরও জানা ছিল না। বিকালে সাইনো ভাইয়া তার পরিবার নিয়ে একদম আকদের প্রস্তুতি নিয়ে আসে। আমিও বেশ সাদামাটা ভাবে সেজে তাদের সামনে যাই। পরনে ছিল হালকা গোলাপি শাড়ি আর চুলগুলো ছিল খোপা করা। মুখে ছিল না কোনো প্রসাধনী। মনে রাগ আর কষ্ট নিয়ে সাইনোকে বিয়েটা করছিলাম। আমাকে সাইনোর পাশে বসাতেই দেখি তার মুখে হাসি ফুটে ওঠে।
আমি রোবটের মতো করে বসে সবকিছু করছিলাম। সায়নকে আমার হাতে আংটি পরাতে বলে আমি কাপা কাপা হাত তার দিকে এগিয়ে দেই। সায়নও আমার আঙুলে আংটি পরাতে নেয়। ঠিক সেই সময়ই কেউ সায়নের হাত ধরে ফেলে দেয়। সবাই সেদিকে তাকায়। আমিও ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকাতেই বরফ হয়ে যাই, কারণ সামনে জাঙ্কুক রেগে সিংহের মতো হিংস্রভাবে গর্জন করছে। আমি ভয় পেয়ে বড় ঢোক গিলি, তারপর সাহস জুটিয়ে শান্ত গলায় বলি, জাঙ্কুক ভাইয়া, ওনার হাত ছাড়েন, আজ আমাদের বিয়ে। উনি আমার কথা রেগে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। আমি চুপ হয়ে যাই। উনি সায়নের কলার ধরে দাঁড় করিয়ে রেগে বলে, জানে বাঁচতে চাইলে সুন্দর মতো এখান থেকে বিদায় হ, নয়তো তোকে খুন করে দিব। আগের বার বেঁচে গিয়েছিলি, এবার বাঁচবি না, বলে দিলাম। তে আমার বউ, আজকের পর ওর দিকে নজর দিলে মেরে ফেলবো। আমি ওনার কথা শুনে অবাক চোখে ওনার দিকে তাকিয়ে থাকি। সায়নও ভয়ে তার পরিবার নিয়ে চলে যায়। তারা চলে গেলে জাঙ্কুক আব্বুর দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আঙ্কেল, আপনি আমার সাথে এমন কেন করলেন? আপনি 3 বছর আগে বলেছিলেন তের থেকে দূরে থাকতে। তের বিয়ের জন্য প্রাপ্ত বয়স হলে তাকে আপনি আপনার নিজের হাতে আমার কাছে তুলে দেবেন। তাহলে আপনি কি করে আপনার কথার খেলাফ করে সায়নের হাতে ওকে তুলে দিচ্ছিলেন? আমি শুধুমাত্র তেকে পাবার জন্য ওর থেকে দেশ ছেড়েছি, দূরে ছিলাম। 3 বছর পর নিজের দেশে এসেছি শুধু ওকে পাবার আশায়। 3টি বছর দেশে থেকে নিজের পরিবারের থেকে দূরে ছিলাম শুধু ওকে পাবার জন্য। কি করে আপনি এমন কিছু করছিলেন আঙ্কেল? আব্বু শান্ত স্বরে বলে, তোমার তো বিয়ে ঠিক হয়ে আছে অন্য কারোর সাথে, তাহলে আমরা তের অন্য কোথাও বিয়ে দিতেই পারি। জাঙ্কুক রেগে বলতে লাগলো, আঙ্কেল, আপনাকে এসব উল্টাপাল্টা কথা কে বলেছে? আম্মু বলে উঠল, কেন? পাড়ার সবাই তো জানে এই কথা, মেয়ে তো তোমাদের বাড়িতেই রয়েছে। জাঙ্কুক মাথায় হাত দিয়ে শান্তভাবে বলে, আন্টি আঙ্কেল, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ও আমার কাজিন, আর আমি ওকে বোনের চোখে দেখি। ছোটবেলায় দাদি দুষ্টুমি করে আমার বউ বলতো, তাই হয়তো সবাই তাই শুনে অন্য কিছু ভেবে নিয়েছে। তার কথায় আমি আরও অবাক হয়ে যাই। সেদিনই সন্ধ্যায় কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করে। সবাই না করে, বলে 1 সপ্তাহ পর করতে। কিন্তু উনি কারো কথা তোয়াক্কা না করে সেদিনই বিয়ে করে। তার সাথে নিয়ে যায় তাদের বাড়িতে। তার ভাষ্য মতে সে আর কোনো রিস্ক নিতে রাজি না। আমি পুরোটা সময় কোনো কথা বলছিলাম না, যা হচ্ছিল তা চুপচাপ দেখে যাচ্ছিলাম, আর যা করতে বলছিল তা রোবটের মতো করে যাচ্ছিলাম। আর ভাবছিলাম আমার এই বোকামির ফল কি হতে পারে, না জানি উনি আবার কি শাস্তি দেয়। রাতে দরজা বন্ধ করে তিনি যখন আমার দিকে এগোতে লাগে, আমার শরীর ভয়ে নাড়া দিয়ে ওঠে। আমি চাদর শক্ত করে মুঠ করে ধরি। উনি আমার কাছে এসে আমার সামনে বসে আমার সামনের চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, ভেবেছিলে আমার থেকে মুক্তি পেয়ে যাবে, কখনোই তা হবে না। তুমি আমার সেই প্রথম থেকেই পাগলের মতো করে ভালোবাসি। আর কি ভেবেছিলে এত সহজে অন্য কারো হতে দিব? না, কখনোই না। এই 5টা বছর ধরে ভালোবেসে এসেছি, দেখে বড় করেছি কি অন্য কারো হতে? কখনোই না। ভালোবাসি তোমাকে, বুঝেছো? আমি নাক টেনে কান্না করতে করতে বলি, তাহলে 3 বছর পর দেশে ফিরে আমাকে কেন ইগনোর করে যাচ্ছিলেন? 3টি বছর কেন কোনো খোঁজ নেননি? দেশে ফিরে এমন ভাব কেন করছিলেন যে আপনি আমাকে চিনেনই না? এ কেমন ভালোবাসা আপনার? উনি আমাকে নিজের আরো কাছে টেনে এনে আমার ঘাড়ে নিজের থুতনি রেখে বলে, কে বলেছে 3 বছরে তোমার কোনো খোঁজ নেইনি? এই 3 বছরে তুমি কি করেছো, কোথায় যাচ্ছ, সব খোঁজ রেখেছি। তোমার উপর আমার 24 ঘন্টা নজর ছিল। দূরে থেকেও কখনো তোমাকে নিজের আড়াল করিনি। তোমার অভিযোগ যে ভালোবাসি তা কেন বলিনি? সব কিছুকে শুধু মুখে প্রকাশ করতে হবে? কিছু কথা অনুভব করে নিতে হয়। তুমি বোঝো না কেন? তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না, কারণ তুমি শুধুই আমার। আর ইগনোর করার কারণটা হলো আমি তোমাকে কিছুদিন বোঝাতে চেয়েছি ভালোবাসার মানুষের ইগনোর করাটা কতটা কষ্টের আর যন্ত্রণাদায়ক। তোমার আমার থেকে দূরে থাকাটা, আমাকে ইগনোর করাটাও আমাকে ঠিক এতটাই কষ্ট দেয়। আর তা বোঝানোর জন্যই এসব। আমি জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে কোমরে হাত দিয়ে রেগে বলি,
আমাকে বোঝানোর জন্য আপনি আমাকে এভাবে ইগনোর করে যাবেন? তাহলে তো আমার ওই সাইন ও গাধাটাকে বিয়ে করার জন্য দরকার ছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। উনি আমার হাত টান দিয়ে বেডে ফেলে দেয় এবং আমার উপর উঠে পড়ে। আমার হাত দুটো মাথার সাথে চেপে ধরে রাখে এবং ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। অতঃপর জাংকুক ভালোবাসায় মেতে ওঠে। তে সারা শরীরে ঠোঁটের স্পর্শ দিয়ে যায়। তেও মেতে ওঠে জাংকুকের পাগল করা স্পর্শে। দুজন যেন ভালোবাসার এক নতুন রাজ্যে পাড়ি দেয়। ভোর রাতে উনি তার বুকে আমাকে টেনে নেয়। সেদিন 3 বছর পর তার বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাই। ওনার একটাই কথা, আমার বউ আমার কাছে আমার বাড়িতেই থাকবে। আজ বিয়ের 4 বছর কেটে গেল, কিন্তু এই 4 বছরে এক রাতের জন্য ওনাকে ছাড়া বাবার বাড়িতে বা অন্য কোথাও থাকতে পারিনি। উনি কখনো থাকতে দেয়নি। বাড়ি থেকে বের হলে ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আর তার পাগলামো ভালোবাসা তো আছেই, একটা মেয়ের জীবনে আর কি চাই। দুনিয়ার সবার সামনে রাগী আর বেপরোয়া হলো আমার কাছে দুনিয়ার বেস্ট হাজব্যান্ড অ্যান্ড লাভার। তার ভালোবাসাটা বেপরোয়া, সবার চেয়ে আলাদা, কারণ সে জানে তার ভালোবাসাকে কি করে রক্ষা করতে হয় আর নিজের ভালোবাসা কি করে আদায় করে নিতে হয়। সবার লাভ স্টোরি হয় আর আমার ছিল লাভ হিস্টোরি। আজ যদিও বিয়ের কথা মনে পড়লে হাসি আর ভাবি সেদিন যদি উনি ঠিক সময় না আসতো তাহলে কি হতো। এখনো মাঝে মাঝে তার রাগের সম্মুখীন হই, কিন্তু পরক্ষণে তিনি তার অসীম ভালোবাসায় ভরিয়ে দেয়। সে রাগী বেপরোয়া হলেও এই জীবন জাংকুককে আমি ভালোবাসি। আমার দুনিয়া জুড়ে শুধু সে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।